অহনার যুক্তিপূর্ণ ও ধারালো কথাবার্তায় রায়বাড়ির প্রতিটি মানুষের মানসিকতায় এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্যদিকে ছোট মামার আকস্মিক ও মারাত্মক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে চারপাশের চেনা সমাজটার আসল ও স্বার্থপর রূপটা সবার সামনে নগ্নভাবে উন্মোচিত হয়ে পড়েছে। রায়বাড়ির মূল বৈঠকখানায় আজ যেন কোনো নিয়মকানুন ছাড়া এক অলিখিত কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সংসারের কড়া মেজাজের শাসনকর্তরই বড় মা, যার চোখের ইশারায় পুরো রায় পরিবার এতকাল যাতায়াত করত, তিনি আজ জীবনের সবচেয়ে বড় ও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছেন। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই তিনি চিবুক শক্ত করে ভরা মজলিসে শেষ ফতোয়া জারি করে বলেন, এই বাড়ির কার মনে কি আছে আমার জানার দরকার নেই, তবে আমি বেঁচে থাকতে মেজবউ পারমিতাকে কোনো অবস্থাতেই এই রায়বংশের মূল তোরণ বা চৌকাঠ ডিঙুতে দেব না, এটাই আমার শেষ কথা। পিসিমার চোখের সেই হিংস্র চাণক্য চাউনি আর গলার চড়া সুরি স্পষ্ট করে দিচ্ছি যে তিনি নিজের এই জেদি সিদ্ধান্তে কতটা অনড়। কিন্তু আজ আর ইতিহাসের পুনরাবৃত্তি হবে না। আজকের দিনটা অন্য ৫টা সাধারণ দিনের মতো নয়। পারমিতা আজ আর অপরাধীর মতো মাথা নিচু করে অন্যায় সহ্য করার চেনা পাত্রী নয়। সে সমস্ত ভয়ডর উপেক্ষা করে সোজা পিসিমার চোখের মণিতে চোখ রেখে বুক চিতিয়ে শটান জবাব দিয়ে বসে প্যারতকে অত্যন্ত গম্ভীর ও ইস্পাতকঠিন গলায় বলে ওঠে, যথেষ্ট হয়েছে মা, এবার নিজের এই অন্যায় চিৎকার বন্ধ করুন। আমি আর সেই আগের ভীরু ও দুর্বল পারো নই যে আপনার একটা সামান্য ধমক বা গলার আওয়াজ শুনলেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। নিজের বুকের গভীরে চেপে রাখা বছরের পর বছরের পুঞ্জীভূত ক্ষোভ, লাঞ্ছনা আর বুক ফাটা কষ্টগুলোকে আগ্নেয়গিরির মতো উগরে দিচ্ছিল। সে পিসিমাকে আঙুল উঁচিয়ে মনে করিয়ে দেও যে এতদিন সে স্রেফ কুলমর্যাদা আর পিসিমার মুখের দিকে তাকিয়ে নিজের হাজারো স্বপ্ন ও ইচ্ছেগুলোকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে। কিন্তু পিসিমার মনের ভেতরে পারোর প্রতি যে সীমাহীন ঘৃণার পাহাড় জমে আছে, তার সাথে লড়ার ক্ষমতা বা সে কোনোটাই আজ আর তার অবশিষ্ট নেই। ঠিক এই মোক্ষম মুহূর্তে পারমিতা এমন এক মোক্ষম ও আইনি চাল চেলে বসে, যা শোনা মাত্রই পিসিমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে খাতায় কলমে বা আইনিভাবে এখনও কিন্তু পল্টুর সাথে তার বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ে সম্পন্ন হয়নি। কাজেই পিসিমার তার ওপর কোনো সামাজিক, পারিবারিক বা আইনি অধিকার খাটানোর এখতিয়ার নেই। নিজের বৌমার মুখে এমন আইনি মারপ্যাচ শুনে পিসিমা ক্রোধে অন্ধ হয়ে কাঁপতে শুরু করেন এবং পারোকে চরম হুমকি দিয়ে বলেন, তোর এত বড় স্পর্ধা, তুই যদি আজ নিজের জেদে এই ঘরের বাইরে একটা পাও রাখিসই, তবে আমি নিজের ছেলেকে বাধ্য করব তোর সাথে জীবনের সব সম্পর্ক চিরতরে চুকিয়ে দিতে। পিসিমার এই শেষ ও ভয়ঙ্কর হুমকির পরেও রায়বাড়ির অন্দরমহলে আজ এক নতুন বিদ্রোহের হাওয়া বইতে শুরু করে। বাড়ির যে বাকি সদস্যরা এতদিন পিসিমার রাক্ষুসে রাগের ভয়ে কুঁকড়ে থাকত, তারা আজ সমস্ত ভয় ভেঙে একজোট হয়ে পারমিতার পাশে এসে ঢাল হয়ে দাঁড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে বড় ভাই অর্জুনদা এবার আসরে নেমে পুরো অবস্থাটা সামাল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পল্টু নিজেই এবার এক কদম সামনে এগিয়ে আসে এবং তার পিসিমাকে শটান জানিয়ে দেয় যে পারমিতা আজ সেই আন্তর্জাতিক প্রদর্শনীতে যাবেই, তাকে কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, সে আরও যোগ করে বলে যে আজ সে নিজের স্ত্রীর এই বড় স্বপ্ন পূরণের স্বার্থী হতে এবং তাকে সাহায্য করতে। পিসিমা যখন নিজের চোখের সামনে দেখেন যে এতদিনের বাধ্য ছেলেও আজ তার অন্যয় ফতোয়া অমান্য করে বউয়ের পক্ষ নিচ্ছে, তখন তিনি কূটকৌশল বদলে হঠাৎ করেই কান্নাকাটি ও ভেঙে পড়ার এক নাটক শুরু করে দেন। তিনি বুক চাপড়ে বলতে থাকেন যে এই বাইরের মেয়েটা আসার পর থেকে ঘরের সবাই মিলে তার নিজের গর্ভের সন্তানকে তার থেকে কেড়ে নিয়েছে, তাকে জাদুটোনা করে পুরোপুরি বশ করে ফেলেছে। ঠিক এই আবেগঘন নাটকের মাঝেই অর্জুন পরিস্থিতি সামাল দিতে সামনে আসে। পিসিমা তখন অর্জুনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য তার ছোটবেলার সমস্ত অবদানের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ছোটু, তুইও আজ পর হয়ে গেলি, তোকে আমি নিজের কোলে পিঠে করে নিজের হাতে খাইয়ে এত বড় মানুষ করলাম, আর আজ তুইও এই বাইরের লোকেদের উস্কানিতে নিজের পিসিমার বিরুদ্ধে আঙুল তুলছিস। কিন্তু অর্জুন আজ কোনো আবেগের ফাঁদে পা না দিয়ে অত্যন্ত ধীর স্থির অথচ ধারালো বুদ্ধির জোরে পিসিমাকে তার নিজের দেওয়া অতীতের নীতিশিক্ষাই মনে করিয়ে দেয়। সে শান্ত গলায় বলে, পিসিমণি, আপনিই তো ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন যে জীবনের যে কোনো পরিস্থিতিতে কখনো কোনো অন্যায়ের সাথে আপোস করতে নেই, এমনকি নিজের সাথে অন্যায় হলেও তার প্রতিবাদ করতে হয়। কিন্তু আজ আপনি নিজেই ক্ষমতার লোভে নিজের দেওয়া সেই পবিত্র শিক্ষা ভুলে গেছেন। অর্জুন
অর্জুন পিসিমাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে যে সবাইকে ঠকিয়ে একা একটা রাজপ্রাসাদে থাকার মধ্যে কোনো সুখ নেই, বরং পরিবারের সবাইকে সাথে নিয়ে মিলেমিশে আনন্দ ভাব করে নেওয়ার মধ্যেই সংসারের আসল সার্থকতা লুকিয়ে আছে। ঠিক তখনই রায়বাড়ির এই উত্তপ্ত বাদানুবাদ আর পারিবারিক ঝগড়ার মাঝেই যেন বিনা মেঘে এক মহা বজ্রপাতও ঘটে যায়। বাড়ির সবাই যখন পিসিমার সমস্ত বাধা উপেক্ষা করে এক্সিবিশনের দিকে রওনা হওয়ার জন্য নিজেদের শেষ মুহূর্তের গোছগাছ সারছিল, ঠিক তখনই দরজার সামনে এক হাড়হিম করা দৃশ্যের অবতারণা হয়। হঠাৎ করেই হন্তদন্ত হয়ে ভয়ে ও আতঙ্কে পুরো ঘামে ভেজা শরীরে বসার ঘরের ভেতরে এসে আছড়ে পড়ে এক চেনা মানুষ, যার মুখের অবস্থা দেখে রায়বাড়ির অন্দরমহল এক নিমেষে স্তব্ধ হয়ে যায়। কাহিনীর মোড় এরপর কোন দিকে ঘোরে, ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে বৈঠকখানায় এসে আছড়ে পড়ে খোকন। তাকে এভাবে আচমকা ঝড়ের বেগে ঘরে ঢুকতে দেখে উপস্থিত প্রত্যেকেই ভীষণ চমকে যায়। অহনা ব্যাকুল হয়ে তাকে প্রশ্ন করে, কি হয়েছে খোকনদা, এভাবে কাঁপছ কেন? খোকন তখন ভয়ে কাঁপতে কাঁপতে এবং জোরে জোরে হাঁপাতে হাঁপাতে এমন এক ভয়ানক খবর শোনায় যা শোনা মাত্রই রায়বাড়ির প্রতিটি মানুষের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে জানায় যে এই পরিবারের সবার প্রিয় ছোট মামা অর্থাৎ সত্যকী ব্যানার্জি আজ সাতসকালে নিজের জন্য চা তৈরি করতে গিয়ে এক হাড়হিম করা দুর্ঘটনার শিকার হয়েছেন। বাড়িতে কোনো রান্নার লোক বা পরিচারিকা না থাকায় তিনি নিজেই রান্নাঘরে গ্যাস ওভেনটি জ্বালাতে গিয়েছিলেন, কিন্তু আগে থেকেই সিলিন্ডারের গ্যাস লিক হয়ে থাকায় তিনি লাইটার টেপা মাত্রই পুরো রান্নাঘর জুড়ে এক বিকট বিস্ফোরণ ঘটে। আশপাশের প্রতিবেশীরা সেই আওয়াজ শুনে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। ছোট মামার এই আশঙ্কাজনক অবস্থার কথা শোনা মাত্রই দুর্গমণি কান্নায় ভেঙে পড়েন। তিনি নিজের বুক চাপড়ে ডুকরে কেঁদে ওঠেন, কারণ এই সত্যকী মামাই ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনের প্রতিটি কঠিন ঝড়ে সবসময় ছায়ার মতো দুর্গা মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। দুর্গা দেবী চরম আক্ষেপে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, কেন আমি জোর খাটানো সত্ত্বেও ছোট মামা একা ওই বাড়িতে পড়ে রইলেন? কেন আমি তাকে জোর করে আমাদের সাথে এই রায়বাড়িতে এনে রাখলাম না? কিন্তু গোটা পরিবার যখন এই চরম শোকে মুহ্যমান, তখনও পিসিমার বরফ গলা মন একটুও গলেনি। তিনি নিজের অন্ধ অহংকার, ক্রোধ আর জাত অভিমান বজায় রেখে দুর্গাকে কড়া গলায় ধমক দিয়ে বলেন, খবরদার দুর্গা, ওই বাইরের মানুষের জন্য এই রায়বাড়ির অন্দর মহলে বসে এক ফোঁটাও চোখের জল ফেলবি না। তবে এবার আর পিসিমার এই চরম অমানবিক ও নিষ্ঠুর ফতোয়া রায়বাড়ির কোনো সদস্যই কান পেতে শোনে না। তারা পিসিমার আদেশকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে একজোট হয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। কাহিনীর পরবর্তী দৃশ্যেই চোখ যায় হাসপাতালের সাদা করিডোরের দিকে, যেখানে এক বুক ভাঙা আতঙ্ক আর গভীর উদ্বেগের থমথমে পরিবেশ তৈরি হয়েছে। অহনা হাসপাতালের সেই জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বুঝতে পারে যে এই চরম সংকটের মুহূর্তে তার ভেঙে পড়া পরিবারকে আগলে রাখার জন্য তার উপস্থিতি কতটা জরুরি। তাই সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তড়িঘড়ি করে তার অফিসের বড় সাহেব বা বসকে, অহনা আর এক মুহূর্তও দেরি না করে সরাসরি তার অফিসের বড় সাহেব অর্থাৎ স্যারকে ফোন লাগায়। ফোনের ওপার থেকে বস তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে জানান যে আজই কিন্তু তাদের সেই বহু প্রতীক্ষিত জাতীয় স্তরের মেগা এক্সিবিশন বা প্রদর্শনী রয়েছে, যেখানে দিল্লির অনেক বড় মাপের ভিআইপি অফিসার ও সরকারি প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকবেন। তাই এই প্রজেক্টের মেইন হেড হিসেবে সেখানে অহনার সশরীরে উপস্থিতি অত্যন্ত জরুরি। কিন্তু আজ আমরা অহনাকে এক সম্পূর্ণ ভিন্ন ও তেজস্বী রূপে দেখতে পাই। সে নিজের লোভনীয় চাকরি আর ক্যারিয়ারে চেয়ে নিজের পরিবারকে অনেক ওপরে স্থান দেয়। সে অত্যন্ত বুঝে আসা আবেগঘন কণ্ঠে তার বসকে জানিয়ে দেয়, স্যার, আমি এই রকম একটা মারাত্মক পরিস্থিতিতে আমার পুরো ভেঙে পড়া পরিবারকে হাসপাতালের করিডোরে ফেলে রেখে কোনো মুখে। ফোনে অহনা আরও যোগ করে বলে, ছোট মামা আমার কাছে কেবল দূরের কোনো সাধারণ আত্মীয় নন স্যার, তিনি আমার নিজের জন্মদাত্রী বাবার সমান। শৈশবে তিনিই আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, নিজের পকেটের টাকা খরচ করে আমাকে উচ্চশিক্ষায় বড় করেছেন। আর আজ আমি আপনার অফিসে যে সম্মানজনক চাকরিটা করছি তার পেছনের আসল অবদান হলো ওনারই দেওয়া সেই পবিত্র শিক্ষা আর আশীর্বাদ। এমন একটা জীবন মরণের সন্ধিক্ষণে একজন মেয়ে হয়ে আমি আমার বাবাতুলজ মানুষকে হাসপাতালের বেডে একা ফেলে কিভাবে নিজের স্বার্থের পেছনে ছুটতে পারি বলুন? অহনার মুখের এই অটল পিতৃভক্তি আর পরিবারের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে ফোনের ওপারে থাকা খিটখিটে বসো আক্ষরিক অর্থেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি স্পষ্ট বুঝতে পারেন যে অহনার কাছে এই মুহূর্তে ক্যারিয়ারের চেয়ে তার পরিবার অনেক বড়।
করো। তাই বস তাকে আশ্বস্ত করে নরম গলায় বলেন, ঠিক আছে অহনা, তুমি একদম চিন্তা করো না, আজকের এই প্রদর্শনীর পুরো দিকটা আমি একাই সামলে নেব। তুমি এই বিপদের দিনে নিজের পরিবারের পাশেই শক্ত হয়ে দাঁড়াও। বসের অনুমতি মেলার পরেও কিন্তু হাসপাতালের সেই রুদ্ধশ্বাস ও থমথমে পরিস্থিতির অবসান ঘটে না। ওটি বা অপারেশন থিয়েটারের দরজা খুলে যখনই কোনো নার্স বা ডাক্তার বাইরে আসছিলেন, তখনই করিডোরে অপেক্ষারত রায়বাড়ির প্রতিটি মানুষের বুকের ধুকপুকানি আর হৃদস্পন্দন যেন এক লাফেই 100 গুণ বেড়ে যাচ্ছিল। দুর্গামা ও পারমিতা একে অপরকে জড়িয়ে ধরে ভগবানের নাম জপ করতে থাকেন। ঠিক তখনই আইসিইউর লাল আলোটা নিভে যায় এবং প্রধান ডাক্তারবাবু গম্ভীর মুখে বাইরে বেরিয়ে এসে সবাইকে আশ্বস্ত করে জানান যে ছোট মামার প্রধান ডাক্তারবাবু রায়বাড়ির সবাইকে আশ্বস্ত করে বলেন, আঘাত সৌভাগ্যবশত খুব একটা গভীর নয়। উনি সত্যিই খুব লাকি যে এত বড় একটা বিস্ফোরণ থেকেও অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন। তবে এরপরেই ডাক্তারবাবু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য জানান। তিনি বলেন যে জ্ঞান ফেরার পর থেকেই রোগী আচ্ছন্ন অবস্থায় বারবার দুর্গা নামের কাউকে একটা ডেকে চলেছেন। এই কথা শোনা মাত্রই দুর্গামা আর নিজের আবেগ চেপে রাখতে পারেন না। তিনি দীর্ঘদিনের সামাজিক জড়তা ঝেড়ে ফেলে সোজা ছুটে যান ছোট মামার কেবিনের ভেতরে। সেখানে গিয়ে দুর্গামা দেখেন যে সত্যকি মামা হাসপাতালের সাদা বেডে শুয়ে ব্যান্ডেজ জড়ানো শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন। নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয়কে এই যন্ত্রণাদায়ক অবস্থায় দেখে দুর্গা মায়ের চোখ ফেটে হু হু করে জল বেরিয়ে আসে। ছোট মামার রসিকতা ও এক্সিবিশন নষ্টের আক্ষেপ কিন্তু সত্যকিবাবু রায়বাড়ির এই উপচে পড়া ভালোবাসা আর দুর্গার চোখের জল দেখে নিজের সমস্ত শারীরিক কষ্ট এক নিমেষে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন। তিনি মুখের এক চিলতে মলিন হাসি ফুটিয়ে অত্যন্ত রসিকতা করে বলেন, আরে তোমরা সবাই মিলে যদি আমার শিওরে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি শুরু করো, তবে তো আমার মনে হবে যমরাজ বুঝি তার মহিষ নিয়ে আমাকে নিতে চলে এসেছেন। তবে রসিকতা করলেও তার মনের ভেতরের অপরাধবোধ কাটছিল না। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে অহনার হাত ধরে বলেন, আজ আমার এই বুড়ো বয়সের অসাবধানতার জন্যই তোদের এত বড় জাতীয় স্তরের এক্সিবিশনের সুযোগটা মাঝপথেই ভেস্তে গেল রে মা। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঠিক তখনই কাহিনীর মোড় ঘুরিয়ে দিয়ে আসে এই মেগা পর্বের সবচেয়ে বড় এবং চোখ ধাঁধানো টুইস্ট। কেবিনের এক কোণে দাঁড়িয়ে থাকা অহনা এক কদম সামনে এগিয়ে আসে এবং সবার সামনে অত্যন্ত ইস্পাত কঠিনের গলায় এক ঐতিহাসিক ঘোষণা করে বসে। সে অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়ে দেয়, ছোট মামা, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তুমি আর কোনোদিন ওই একা পোড়ো বাড়িতে ফিরে যাবে না। এখন থেকে তুমি আমাদের সাথেই, আমাদের রায় বাড়িতে থাকবে। অহনার মুখে এমন বৈপ্লবিক কথা শোনা মাত্রই দুর্গামা যেন এক লহমায় আঁতকে ওঠেন। তিনি লোকলজ্জা আর চেনা সমাজের ভয়ে পুরোপুরি সিটিয়ে গিয়ে অহনার হাত চেপে ধরে ফিসফিস করে বলেন, কি বলছিস অহনা, মাথা খারাপ হয়েছে তোর? একলা একটা পুরুষ মানুষকে আমি এই বাড়িতে এনে রাখলে সমাজের কুটিল লোকেরা আর পাড়া প্রতিবেশীরা নানা রকম নোংরা কথা রটাবে। এই কলঙ্কে আমি কিভাবে সইব? অহনা কি পারবে দুর্গা মায়ের এই সামাজিক ভয়ের পাঁচিল ভেঙে ছোট মামাকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে? দুর্গা মায়ের মুখে পাড়া প্রতিবেশী আর লোকলজ্জার ভয়ের কথা শোনা মাত্রই কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা কুটিল পিসিমা তড়িৎ গতিতে ভেতরে ঢুকে বিষাক্ত গলায় বলতে শুরু করেন, কি রে দুর্গা, শেষ বয়সে এসে এবার কি সমাজটাকে পুরোপুরি মাথায় তুলতে চাস, নাকি এই বাইরের মর্দকে তুই এই রায়বাড়ির অন্দরে রাখবি? সমাজ তোকে ছিছি করবে। পিসিমার এই নোংরা কটাক্ষ আর অশান্তি শুরু করার মুহূর্তেই অহনা এক অসাধারণ ও শক্তিশালী রুদ্ররূপে গর্জে ওঠে। তার এক একটি শব্দ যেন সমাজের তথাকথিত নিয়মের দেয়ালে চাবুকের মতো গিয়ে পড়তে থাকে। অহনা শটান দুর্গা মায়ের সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে, মা, আজ সমাজের ভয় আপনি সিটিয়ে যাচ্ছেন, কিন্তু তখন এই সমাজ কোথায় ছিল মা, যখন ছোটবেলায় আপনার সুন্দর স্বপ্নগুলোকে একে একে গলা টিপে হত্যা করা হচ্ছিল? তখন এই সমাজ কোথায় লুকিয়েছিল যখন আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ না দিয়ে পড়াশোনা থেকে জোর করে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল? অহনার কণ্ঠের তেজ তখন হাসপাতালের কেবিন ছাড়িয়ে পুরো করিডোরে প্রতিধ্বনিত হতে থাকে। সে পিসিমার চোখের দিকে তাকিয়ে আরও বলতে থাকে, শুভুর বাড়ির চার দেয়ালের ভেতরে দিনের পর দিন যখন আপনার ওপর পৈশাচিক মানসিক অত্যাচার চালানো হচ্ছিল, তখন কি এই সমাজ আপনাকে উদ্ধার করতে কিংবা আপনার চোখের জল মুছিয়ে দিতে একবারের জন্য এগিয়ে এসেছিল? আসেনি মা, তখন এই সমাজ আসেনি। তখন আপনার সেই চরম অন্ধকারের দিনে এই ছোট মামাই নিজের জীবন বাজি রেখে আপনার পাশে লোহার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তবে আজ কেন সেই নিঃস্বার্থ মানুষের বিপদের দিনে আমরা এই মেকি সমাজের ভয় করব? অহনার এই অদম্য তেজ যেন সমাজের আসল ও নগ্ন রূপটাকে সবার সামনে
সামনে এক নিমেষে উলঙ্গ করে দেয়। সে বুক চিতিয়ে ঘোষণা করে যে সমাজ শুধু নারীদের পায়ে অদৃশ্য বেড়ি পরাতে জানে, যে সমাজ মানুষকে ভালো রাখার বদলে বন্দি করতে জানে, সেই সমাজের তৈরি করা নোংরা শিকলকে টেনে ছিঁড়ে ফেলাই শ্রেয়। অহনার এই জ্বলন্ত অগ্নিবাণী আর সমাজের প্রতি কেউ একটা রক্তাক্ত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসেনি। এটাই আজ আমাদের সমাজের আসল রূপ। শেষমেশ আমি যখন খবর পেয়ে পৌঁছাই, তখন স্থানীয় কয়েকজন ট্যাক্সিওয়ালার সাহায্যে ওনাকে হাসপাতালে পাঠাই। অবস্থা খুবই আশঙ্কাজনক। পিসিমা কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন, আমার ভাইয়ের এই অবস্থা এখন কে দেখবে? ওকে ডাক্তাররা টাকা ছাড়া তো হাতও দেবে না। আমার সাজানো সংসারটা এভাবে ছারখার হয়ে গেল। ঠিক এই চরম বিপদের মুহূর্তে পারু আর চুপ করে থাকতে পারল না। এক্সিবিশনে যাওয়ার সমস্ত আনন্দ একপাশে সরিয়ে রেখে সে পিসিমার সামনে এসে দাঁড়ায়। তবে এবার আর কোনো ক্ষোভ বা রাগ নিয়ে নয়, বরং এক পরম নির্ভরতা নিয়ে। পারু তার ব্যাগ থেকে এক্সিবিশনের জন্য রাখা জমানো টাকা আর নিজের কিছু গয়না বের করে পিসিমার হাতে দেয়। অত্যন্ত দৃঢ় ও শান্ত কণ্ঠে পারু বলে, মা, আপনি আমাকে এই ঘরের চৌকাঠ পার হতে দিতে চাননি তো? আজ আমি নিজের ইচ্ছেতেই এই চৌকাঠ পার হচ্ছি, তবে এক্সিবিশনে নিজের স্বপ্ন পূরণ করতে নয়, আমার ছোট মামাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে। পারুর এই রূপ দেখে পিসিমা সহ পুরো পরিবার বাকরুদ্ধ হয়ে যায়। পারু পল্টু আর অর্জুনের দিকে তাকিয়ে বলে, তোমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করো না। দাদাকে নিয়ে এখনই হাসপাতালে ছোট মামার কাছে ছোট। টাকার চিন্তা একদম করবে না। আহানা এতক্ষণ সবকিছু চুপচাপ দেখছিল। সে এবার এগিয়ে এসে পিসিমার কাঁধে হাত রাখে। আহানার কথায় এবার বদলে যায় পুরো পরিবারের চিন্তাধারা। আহানা অত্যন্ত আবেগঘন গলায় পিসিমাকে বলে, পিসিমণি, আপনি যাকে এই বাড়ির লক্ষ্মী বলে মেনে নিতে পারছিলেন না, আজ সেই পারুই নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে আপনার ভাইয়ের প্রাণ বাঁচাতে নিজের সবটুকু বিলিয়ে দিল। আর সমাজ, যাদের ভয়ে আপনি পারুকে আটকে রাখতে চেয়েছিলেন, তারা আজ রাস্তায় দাঁড়িয়ে একটা মুমূর্ষু মানুষের ভিডিও বানাচ্ছিল। এবার তো চোখ মেলুন পিসিমণি, কোনটা আসল আপন আর কোনটা পর সেটা চিনে নিন। আহানার এই মোক্ষম কথাগুলো তীরের মতো গিয়ে লাগে পিসিমার বুকে। পিসিমার চোখের সেই তীক্ষ্ণ রাগ, অহংকার আর জেদ এক নিমেষে ধুয়ে মুছে জল হয়ে যায়। তিনি নিজের ভুলটা এতদিনে হাড়ে মাসেই টের পান। পিসিমা কেঁদে ফেলে পারুর হাত দুটো শক্ত করে চেপে ধরেন এবং বলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে চিনতে ভুল করেছিলাম। তুই সত্যিই এই বাড়ির শুধু বউ নস, তুই এই বাড়ির আসল লক্ষ্মী। আজ তোর জয়ী আমার ভাইয়ের প্রাণ বাঁচবে। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পল্টু পারুর দিকে এক অদ্ভুত কৃতজ্ঞতা ও ভালোবাসার চোখে তাকায়। অর্জুন আর অহনাও হাসি মুখে পারুর পাশে এসে দাঁড়ায়। ছোট মামার এই দুর্ঘটনা যেন পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে দিয়ে গেল। আহানা বুঝতে পারে যে এই মুহূর্তে তার পরিবার তাকে কতটা প্রয়োজন। সে তড়িঘড়ি তার বসকে ফোন করে অফিসের সমস্ত জরুরি কাজ থেকে ছুটি চেয়ে নেয় এবং জানায় যে ফ্যামিলি এমার্জেন্সির কারণে তাকে আজ হাসপাতালে থাকতে হবে। হাসপাতালের আইসিইউ এর বাইরে তখন টানটান উত্তেজনা। ডাক্তারবাবু কেবিন থেকে বেরিয়ে আসতেই অর্জুন আর পল্টু ছুটে যায়। ডাক্তারবাবু গম্ভীর মুখে বলেন, পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে। ওনাকে বাঁচাতে হলে এক্ষুনি একটা বড় অপারেশনের প্রয়োজন, কিন্তু তার আগে আপনাদের হাসপাতালের কাউন্টারে ইমিডিয়েটলি 2 লাখ টাকা জমা করতে হবে, না হলে আমরা অপারেশন শুরু করতে পারবো না। টাকার অঙ্কের কথা শুনে দুর্গা মা মাথায় হাত দিয়ে বসে পড়েন। পল্টু আর অর্জুন নিজেদের পকেটের দিকে তাকায়, কিন্তু এত টাকা হুট করে কথা থেকে আসবে তা তারা ভেবে পায় না। ঠিক তখনই পারু তার ব্যাগ থেকে এক্সিবিশনের জন্য রাখা জমানো সব টাকা আর নিজের গয়নাগাটি বের করে ডাক্তারের হাতে তুলে দিতে যায়। পারু অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে, ডাক্তারবাবু, আপনি প্লিজ অপারেশন শুরু করুন। এই নিন টাকা, আর এখানে আমার কিছু সোনার গয়না আছে। যদি আরও টাকা লাগে আমি আমার সমস্ত চিত্রকলা বা পেইন্টিং বিক্রি করে দেব। তাও ছোট মামাকে সুস্থ করে তুলুন। পারুর এই নিঃস্বার্থ ত্যাগ দেখে অর্জুন, পল্টু আর অহনার চোখে জল চলে আসে। যে পারুর এক্সিবিশনে যাওয়া নিয়ে বাড়িতে একটু আগে ঝড় উঠেছিল, সে নিজের স্বপ্নকে এক মুহূর্তেই বিসর্জন দিল পরিবারের একজনের প্রাণ বাঁচাতে। ঠিক এই সময়ে হাসপাতালের করিডোরে এসে হাজির হন পিসিমা। নিজের জেদ আর অহংকারের বশে তিনি বাড়িতে একা থাকতে পারেননি। বিবেকের তাড়নায় হাসপাতালে ছুটে এসেছেন। এসে দূর থেকে তিনি পারুর এই মহানুভবতা নিজের চোখে দেখেন। অহনা পিসিমাকে দেখতে পেয়ে এগিয়ে যায় এবং শান্ত অথচ মোক্ষম গলায় বলে, পিসিমণি, এবার তো চোখ মেলুন। আপনি যাকে এই ঘরের চৌকাঠ পার হতে দিতে চাননি, যার ওপর আপনার কোনো আইনি বা পারিবারিক অধিকার নেই বলে আপনি তাড়িয়ে দিতে চেয়েছিলেন, আজ সেই পারুই নিজের জীবনের সমস্ত স্বপ্ন একপাশে সরিয়ে রেখে আপনার পরিবারের মানুষের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিচ্ছে। আর আপনি যে সমাজের ভয়ে কাঁপছিলেন, সেই সমাজের কেউ কিন্তু টাকা নিয়ে এগিয়ে আসেনি। আহানি
রাজরানীর এই কথাগুলো তীরের মতো পিসিমার বুকে গিয়ে বিঁধল। পিসিমার চোখের সেই দীর্ঘদিনের অহংকার, রাগ আর ঘৃণার পাহাড় যেন এক মুহূর্তে ধুয়ে মুছে জল হয়ে গেল। তিনি নিজের ভুলটা হাড়ে মাসে টের পেলেন। পিসিমা কেঁদে ফেলে পারুর সামনে গিয়ে দাঁড়ান। পারুর হাত থেকে গয়নাগুলো কেড়ে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরেন এবং হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমাকে ক্ষমা করে দে মা পারু, আমি তোকে চিনতে ভুল করেছিলাম। তুই এই বাড়ির শুদ্ধ বউ নোস, তুই এই বাড়ির আসল লক্ষ্মী। আজ তোর জন্যই আমার ভাইয়ের প্রাণ বাঁচবে। পিসিমা নিজের ব্যাগ থেকে টাকা বের করে কাউন্টারে জমা দিতে যান এবং ডাক্তারকে বলেন, অপারেশন শুরু করুন ডাক্তারবাবু, টাকার কোনো কমতি হবে না। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পল্টু পরম ভালোবাসায় পারুর হাত শক্ত করে ধরে। অর্জুন, অহনা আর দুর্গা মা পিসিমার এই রূপবদল দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ছোট মামার এই ব্যবধান এবং দুর্ঘটনা যেন পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে দিয়ে গেল। ডাক্তার এসে আশ্বস্ত করেন যে ছোট মামার অপারেশন সফল হয়েছে, তবে আগামী ৪৪ ঘন্টা ওনাকে অত্যন্ত কড়া পর্যবেক্ষণে রাখতে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। বড়লোক ঘরের ছোট বউ এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবার আগে ভিডিওটি দেখতে ধন্যবাদ।